পর্দার সামনে যেমন গল্প তেমনি পর্দার পেছনেও আছে অনেক না বলা কথা। সেসব গল্প, ট্রেন্ডিং বিনোদন আর মিউজিকের উত্থান পতনের সব খবর নিয়ে আমি অনুভা হাজির হয়েছি সানডিলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে। ঈদের মুক্তির পর থেকে এখনো দেশের সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে রমরমা চলছে শাহরিয়ার শাকিল প্রযোজিত, রেদওয়ান রনি পরিচালিত দম। গত শুক্রবার থেকে আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী অভিনীত দম আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকের 7টি শহরে মুক্তি পেয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে এমন প্রত্যাশা নিয়েই ঢাকাই সিনেমা এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। শুরুতে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে রিলিজের সঙ্গে আরও 5 শহর মিলিয়ে মোট 7 শহরে রিলিজ হয়েছে দম। এগুলো হলো কুইন্স, নর্থ হলিউড, মনিরো ভ্যালি, চিনো হিলস, অ্যারিজোনা টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডো থিয়েটার। এরপর 17 এপ্রিল কানাডায় মুক্তি পাবে দম। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলান্টা জুড়ে চলবে দম। রাজ হামিদ বলেন, 17 তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবে। কারণ দর্শক যে হলমুখী, এটা বাংলাদেশে অনেক সিনেমা একসাথে কাজ করছে জন্যই কিন্তু আসলে বাংলাদেশের মানুষ আবার নতুন করে হলমুখী হয়েছে। কাজে আমার নিজেরও এই দমের পরে যেহেতু দর্শকের ভালোবাসা আছে, চেষ্টা করব আরো তাড়াতাড়ি, খুব বেশি গ্যাপ না নিয়ে আবার নতুন করে সিনেমা বানাবো। এটা আমার দুর্বলতা যে আমি এই যে জীবন বান্ধব এবং এই খুবই জীবনের কাছাকাছি যে রিয়েলিস্টিক যে ক্যারেক্টারগুলো, রিয়েল ক্যারেক্টারগুলো, সেগুলোর যে আপস অ্যান্ড ডাউন থাকে, আমি বারবারই বলছি এর আগেও, এই শেডগুলো নিয়ে কাজ করতে আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। তো যখন দেখি আপনারা খুব মনোযোগ সহকারে সেই মুভিটা দেখছেন বা সিনেমাটা এনজয় করছেন বা সেটার যে মূল জিসটা সেটার আপনারা সেইটার ভিতর দিয়ে যাচ্ছেন, তখন আমার কাছে মনে হয় যে আমার টিম কিছুটা সাকসেস বা কিছুটা আমাদের সার্থকতা। আমরা যারা শিল্পীরা আছি, এই যে ভালো লেগেছে, সুপার, দুর্দান্ত, অসাধারণ, নতুন একটা কিছু দেখেছি, এই ওয়ার্ডগুলো না আমাদের আরো বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি আমরা কি বলবো, আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমি। আগামী 24 এপ্রিল সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের সিঙ্গল স্ক্রিনগুলোতেও মুক্তি পেতে যাচ্ছে দম। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সার্ভাইভাল ও ইমোশন গল্পে নির্মিত দম মফস্বল শহরে দর্শকদেরও হৃদয় নাড়া দেবে। 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব, আম্মা রানীর এই কথা কবে। দম সিনেমার আমেরিকায় মুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, বিদেশের দর্শকরা দম কতটা আপন করে নেয় আর আন্তর্জাতিক বক্স অফিসে কেমন পারফরমেন্স করে এই সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অকালপ্রয়াত অভিনেতা শামস সুমন স্মরণে বিশেষ আয়োজন করেছিল অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। বন্ধুপ্রিয় শামস সুমন স্মৃতিতে অম্লান শীর্ষক এই আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তার সহকর্মীরা। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। মঞ্চ, ছোট পর্দা এবং বড় পর্দা সব ক্ষেত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি টেলিভিশন নাটকে কিছুটা অনিয়মিত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে স্বপ্নপূরণ, মন জানে না মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, বিদ্রোহী পদ্মা, জয়যাত্রা, নমুনা এবং হ্যালো অমিত। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গত 17 মার্চ অকাল প্রয়াত হন শামস সুমন। সুমনের মধ্যে একটি আপনজন ব্যাপারটা ছিল। এই আপনজন হয়তো বছরে একবার দেখা হচ্ছে কিংবা দুবার দেখা হচ্ছে, কিন্তু এই আপনজন যেন হৃদয়ে থেকে যাচ্ছে, মস্তিষ্কে থেকে যাচ্ছে। সেই একজন ছিল সুমন। ওর একটা হাসি আছে, অপূর্ব একটা হাসি, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তাকালে মনে হয় যে ও আমার বুকের মধ্যে ঢুকছে। মানুষের চোখ দিয়ে তো সবকিছু। সুমন ভাই হয়তো খুব অল্প সময় চলে গেছেন, কিন্তু এই যে এতগুলো মানুষ সুমন ভাইকে নিয়ে কত কথা বলছেন, এবং আমি জানি সুমন ভাইকে নিয়ে এরকম অনেক 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 সন্ধ্যা বা রাত
অনেক মানুষ পার করে দেবে। সাধারণ কত মানুষ যারা শুধুই দর্শক, সেরকম কত মানুষের যে ফোন পেয়েছি, এটা কি সত্যি? তারা যে সুমন ভাইকে কতখানি ভালোবাসতেন, সেটাই তো আসলে শিল্পীর সার্থকতা। তার আকস্মিক প্রয়াণের পর সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সেই শোককে স্মৃতিচারণের রূপ দিতেই এই বিশেষ আয়োজন করেছিল অভিনয় শিল্পী সংঘ। আমি আসলে বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাস করি না সুমন ভাই নেই। আমার এখন মনে হচ্ছে ওই কোনায় অন্ধকারে সুমন ভাই এইভাবে দাঁড়িয়ে মুসকে হাসছে যে দেখি আমার সামনে দিকে কি বলে, ও তুমি এই কথা বলেছো, আচ্ছা এই ছিল তোমার মনে। এইরকম একটা এক্সপ্রেশন বা অভিব্যক্তি সুমন ভাই হয়তো ওনার অন্ধকার চোখে দেখছেন, বলছেন। সুমন ভাইয়ের সাথে যারা মিশেছে প্রত্যেকেই অনেক কথা বলতে পারবেন, সেইভাবে প্রত্যেকের ভেতরে উনি রয়েছেন। যদিও আমাদের স্মৃতি শক্তি খুব কম, হয়তো আজকের পরে ভুলে যাব, কিন্তু তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী এবং আমার মনে হয় যে আমরা যারা সুমন ভাইয়ের সান্নিধ্যে ছিলাম, কাছাকাছি ছিলাম, আমরাও খুব সহজে ভুলতে পারবো না। একটু মজার ব্যাপার ছিল, ওকে নাকি কোন রাজশাহীর এক ছেলে নাটক করতে গিয়ে বলেছিল যে, রাজশাহীর ভাষায় বলেছিল যে, যদি আমি যে টাকাটা তোমাকে দিলাম এখন আমার সামনে এটা দেখো না, পরে দেখো, যদি বেশি হয় তাহলে তোমার থাকলো, আর যদি কম হয় তাহলে আমার থাকলো। তো এইটা বলে আমরা দুইজন খুব হাসাহাসি করতাম, রাজশাহীর ভাষায় বলতাম যে টাকাটা রেখে দাও, বুঝলো না, যদি বেশি হয়ে যায় তাহলে তোমার লাভ, আর কম হইলে আমার লাভ। এইটা বলতাম, ও যখনই দেখা হইতো আমার সাথে এই কথাটা বলতো, আমিও ওর সাথে এই কথাটা বলতাম আর কি। তো উনি একজন মানে আমার কবিতা চর্চার জীবনে উনি আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে হলাম, স্মরণ করলাম, আপন ভাইরা তখন চলে গেছে, সুমন ভাই তখন ঢাকায়। মঞ্চে আমরা প্র্যাকটিস করছি, সুমন ভাইয়ের সামনে এসে বসছেন। তা আমি দ্রুত গিয়ে একটা কবিতা, সন্ধ্যা একটু শোনান, একটু আমাকে বলেন না যে আর ভালো করা হয়, তো পড়ো বললাম, বলে বললেন যে ভালো হচ্ছে। সুমন ভাইয়ের পরিবর্তনগুলো একদম এমন না যে অনেক দিন ধরে হচ্ছিল, এক মাস, তার চলে যাওয়ার এক মাস আগে থেকে ধীরে ধীরে কিছু পরিবর্তন। এই দেখাটা যদি আমি আরেকটু ভালোভাবে দেখতাম, আমি যে সত্যি বন্ধুত্বের সম্পর্কটাকে মূল্যায়ন করতাম, তাহলে আমি নিশ্চয়ই আরো আগে আজ পেতাম যে সুমন ভাই ভালো নেই। তার অভিনয়, ব্যক্তিত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। প্রথম সিজনের সাফল্যের পর আবারও দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র 2। দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে এই সিরিজটি। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরি হক বাঁধন, শাহেদ আলী, মৌসুমী মৌ সহ আরো অনেকে। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বাম হাতে কাচ্ছ কেন? গত 72 ঘন্টায় 1 মিনিটও ঘুমাইতে পারিনি। আমি অনেক কষ্টে আছি হুমায়ুন। চক্র সিজন 1-এ দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র 2। হুমায়ুন ও আবার এসেছিল। মাঝে মাঝে আমার মনে হয় আমার বাসাটা একটা গ্যাস চেম্বার। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরো গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির চক্র 2, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে। গত 15টা বছর ধরে ও চোখে শুধু অন্ধকার দেখছে। ময়মনসিংহের একটি পরিবারের 9 সদস্য আত্মহত্যা করেছিল 17 বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল চক্র। এবার এলো টান টান উত্তেজনার চক্র 2। 26শে মার্চ দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ভিকি জাহিদের পরিচালনায় এই 8 পর্বের ওয়েব সিরিজ। মুক্তির পর মাত্র 48 ঘন্টায় 10 লাখ মিনিটেরও বেশি দেখা হয়েছে তারকা বহুল এই অরিজিনাল সিরিজটি। ভিকি জাহিদের পরিচালনায় চক্র 2 সিরিজে জেনি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ। মূলত টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা হিসেবে পরিচিত মৌ এখন অভিনয়ও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। এর আগে তাকে হইচইয়ের বলি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। সেই হিসেবে চক্র 2 তার অভিনয় জীবনের দ্বিতীয় সিরিজ।
এই সিরিজে মৌসুমী মৌ বেশ ভালো পারফর্ম করেছেন। তার চরিত্রে ছিল দুটি ভিন্ন শেড, আর দুটোতেই তিনি দক্ষতার সঙ্গে পুল অফ করতে পেরেছেন। গতকালকে আমি একটা টেক্সট পেয়েছি এরকম যে আপনি অভিনয় ভালো করেন, সেটা আমরা জানি কারণ আপনি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, কিন্তু একটা ওয়াও ফ্যাক্টর মিসিং ছিল যেটা আমরা জেনির মাঝে খুঁজে পেয়েছি। সো এই কথাটা এই জন্য বলা, আমি জানি না কতটুকু পেরেছি, কিন্তু মানুষের যে ভালোবাসা পাচ্ছি জেনির জন্য, সেটা আসলে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এবং ডিরেক্টররা আমাকে টেক্সট করছেন এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে। আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, জেনি যখন খুব ইনোসেন্ট অন্ধ, ওই জেনির চাইতে যে জেনি আসলে ডেভিল হয়ে ওঠে, সেই জেনিকে আমার খুব পছন্দ। কারণ আমরা মেয়েরা তো অনেক কিছু বলতে পারি না, আমরা অ্যাকচুয়ালি অন্ধই থাকি, অনেক কিছু দেখতে পাই না। মানে অন্ধ জেনি যতটা অসহায় ছিল, নিরীহ ছিল, ওর আলো ফিরে পাবার পর ওর যেই প্রতিশোধ পরায়ণতা বা ও যেভাবে আসলে সবকিছু ডিল করেছে, আমার ডেভিল জেনিকে অনেক পছন্দ। তো আই ডোন্ট নো যে ভিকি জাহেদ চক্র 3-তে জেনিকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। এটা দেখতে হলে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। এবং ডিসেম্বর 31 তারিখে আসছে এবছরের চক্র 3, তখন অবশ্যই দেখবেন এবং জেনিকে নতুনভাবে খুঁজে পাবেন। এটা অনেকের প্রশ্ন যে নিয়মিত পাবেন কিনা, এটা আসলে আমি জানি না। আমি নিয়মিত করতে চাই, কিন্তু সেটা যদি ডিরেক্টররা চান তাহলে হবে। আর যে কাজগুলো রেগুলার আসে সেই কাজগুলো আবার আমি করতে চাই না। তো যদি এরকম ভিকি ভাইয়ের মতো চমৎকার সব স্ক্রিপ্ট পাই আমি ডেফিনেটলি নিয়মিত কাজ করব। আপনারা জানেন স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডে। দক্ষিণী চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা জেলার 2-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে না বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। সিনেমা প্রেমীদের মনে গত কয়েক মাস ধরে একটি খবর বেশ দানা বেঁধেছিল। বড় পর্দায় কি তবে একসাথে দেখা যাবে ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে? ভারতের দক্ষিণী সিনেমার থালাইভা রজনীকান্ত এবং বলিউডের বাদশাহ শাহরুখ খান একই ফ্রেমে হাজির হবেন, এমন জল্পনায় যখন ভক্তরা চাতক পাখির মতো চেয়েছিলেন, ঠিক তখনই মিলল মন খারাপ করা খবর। রজনীকান্তের মেগা প্রজেক্ট জেলার 2-তে শেষ পর্যন্ত থাকছেন না শাহরুখ খান। একটি বিশেষ ক্যামিও চরিত্রের জন্য বাদশার নাম শোনা গেল, বাস্তবতার খাতিরে সেই আশার প্রদীপে যেন জল ঢেলে দিলেন অভিনেতা নিজেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জেলার 2 ছবির নির্মাতা নেলসন দিলীপ কুমার 5 দিনের একটি বিশেষ চরিত্রের জন্য শাহরুখ খানকে নিতে ভীষণ আগ্রহী ছিলেন। প্রাথমিক আলোচনায় শাহরুখ নিজেও বিষয়টি নিয়ে বেশ ইতিবাচক ছিলেন, কিন্তু বর্তমানে তার সমস্ত মনোযোগ এবং সময় কেড়ে নিয়েছে তার স্বপ্নের প্রজেক্ট কিং। পর্দায় উপস্থিত না থাকলেও শাহরুখ ও রজনীকান্তের মধ্যকার সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিন্দুমাত্র চির ধরেনি। শাহরুখ ব্যক্তিগতভাবে রজনীকান্তের সাথে কথা বলেছেন এবং এই প্রস্তাবের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। বলিউডের বাদশাহ স্পষ্ট করেছেন যে দক্ষিণী মেগাস্টারের প্রতি তার ভালোবাসা ও সম্মান আগের মতোই অটুট রয়েছে এবং ভবিষ্যতে সঠিক সময় ও চিত্রনাট্য মিললে তারা অবশ্যই বড় পর্দায় একসঙ্গে ম্যাজিক তৈরি করবেন। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আইকন সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে গত কয়েক বছর ধরে ভক্তদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়েছে শুটিং। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। ক্রিকেট থেকে এবার রূপালী পর্দায় শুরু হলো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বহুল প্রতীক্ষিত বায়োপিকের শুটিং। রাজকুমার রাও নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন, দাদা নামের এই সিনেমার শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই প্রজেক্ট অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। জানা গেছে, সিনেমাটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মতওয়ানি এবং প্রযোজনায় আছেন লাভ রঞ্জন। ছবিতে সৌরভ গাঙ্গুলির ক্রিকেট জীবনের উত্থান, নেতৃত্ব এবং সংগ্রামের গল্প তুলে ধরা হবে। শুটিং হবে একাধিক আন্তর্জাতিক লোকেশনে। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে শুরু করে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মতো ঐতিহাসিক মাঠেও ক্যামেরা চলবে।
ক্রিকেট বিশ্বের প্রিন্স অব কলকাতা নামে পরিচিত সৌরভ গাঙ্গুলির জীবনের এই গল্প নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। সব মিলিয়ে মাঠ কাঁপানো এক কিংবদন্তির জীবন এবার পর্দায়। এখন শুধু অপেক্ষা দাদা কবে দর্শকদের সামনে আসে। এশিয়ার তারকাদের মিলন মেলা শুরু হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এবারের এশিয়া স্টার এন্টারটেইনার অ্যাওয়ার্ড 2026-এর জমজমাট আয়োজন অনুষ্ঠিত হবে আগামী 16 ও 17 মে জাপানের সাইতামার বেলুনা ডোমে। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। মাত্র কয়েক বছরের মধ্যে এশিয়া স্টার এন্টারটেইনার অ্যাওয়ার্ডস হয়ে উঠেছে এশিয়ার অন্যতম বড় মিউজিক অ্যাওয়ার্ড শো, যেখানে সঙ্গীত শিল্পীদের পাশাপাশি অভিনেতারাও অংশ নেন এবং বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে সংযোগ তৈরি করেন। প্রতি বছরের মতো এবারও এই আয়োজন এক মঞ্চে নিয়ে আসবে এশিয়ার শীর্ষ সঙ্গীত তারকাদের। ইতোমধ্যেই ঘোষিত লাইন আপে থাকছে জনপ্রিয় কে পপ গ্রুপ এনহাইপেন, অ্যাটিস, অ্যান্টিম এবং জিকার্সের মতো বিশ্বজোড়া জনপ্রিয় শিল্পীরা। 2 দিনব্যাপী এই আয়োজনে থাকবে লাইভ পারফরমেন্স, পুরস্কার বিতরণী এবং চমকপ্রদ স্টেজ শো, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি উত্তেজনা। সব মিলিয়ে মে মাসে জাপানের সাইতামা হয়ে উঠতে যাচ্ছে এশিয়ান এন্টারটেইনমেন্টের কেন্দ্রবিন্দু। এখন শুধু দেখার অপেক্ষা এই তারকা খচিত মঞ্চে কে কাকে ছাপিয়ে যায়। সানডে লাইনের শোবিজ ওয়ার্ল্ডের সময় হয়েছে আরো একটি ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম করছি সানডে লাইনের শোবিজ ওয়ার্ল্ডে। নতুন চমক নিয়ে হাজির হলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের মেয়ে শিলো জোলি। মা বাবার পথ ধরে শিলো বিনোদন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করছেন। এবার তিনি পা রাখলেন কে পপের দুনিয়ায়। জনপ্রিয় কে পপ শিল্পী ডাঙয়ের নতুন গানের ভিডিওতে দেখা যাবে শিলোকে। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। হোয়াটস আ গার্ল টু ডু শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন দায়ং। সম্প্রতি গানটির ভিডিওর প্রকাশ করেছে স্টারশিপ এন্টারটেইনমেন্ট। তাতে শিলোকে একজন ড্যান্সার হিসেবে দেখা গেছে। টিজারে তার অসাধারণ নাচের মুদ্রা আর আত্মবিশ্বাস দেখে ভক্তরা মুগ্ধ। 19 বছর বয়সী শিলো ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহী। তাকে প্রায়ই লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন নামী ড্যান্স স্টুডিওতে প্র্যাকটিস করতে দেখা যেত। তবে পেশাদার কোনো মিউজিক ভিডিওতে, বিশেষ করে কে পপ ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হবে তা কেউ ধারণা করতে পারেননি। মা বাবার পরিচয় নয়, বরং নিজের যোগ্যতায় এই মিউজিক ভিডিওতে সুযোগ পেয়েছেন শিলো। স্টারশিপ এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, দায়ংয়ের মিউজিক ভিডিওর জন্য শিল্পী বাছাই করতে আমরা যুক্তরাষ্ট্রে একটি উন্মুক্ত অডিশনের আয়োজন করেছিলাম। শিলো চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়ে দায়ংয়ের মিউজিক ভিডিওতে যোগ দেন। শুটিং শেষ হওয়ার পরও আমরা বুঝতে পারিনি তিনি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সন্তান। সম্প্রতি আমরা ঘটনাক্রমে বিষয়টি জানতে পারি। হোয়াটস আ গার্ল টু ডু গানের ভিডিওর শুটিং হয়েছে সিওল ও প্যারিসে। এই বছরের অন্যতম ব্যয়বহুল মিউজিক ভিডিও হতে যাচ্ছে এটি। সঙ্গীত প্রেমীদের জন্য দারুণ খবর, নতুন অ্যালবাম 8 ট্র্যাকস আসছে ভিনাইল ভার্সনে। বিশ্ববিখ্যাত রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড ঘোষণা দিয়েছে তাদের নতুন কম্পাইলেশন অ্যালবাম 8 ট্র্যাকস আগামী 5 জুন ভিনাইল সিডি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। সঙ্গীত প্রেমীদের কাছে ভিনাইল মানেই এক ধরনের আবেগ আর ক্লাসিক সাউন্ডের অভিজ্ঞতা। সেই জায়গা থেকেই এই অ্যালবামটি সাজানো হয়েছে বিশেষ যত্নে, যেখানে থাকছে ব্যান্ডটির আইকনিক কিছু গান নতুনভাবে রিমাস্টার করা সাউন্ডে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ভিনাইলের জনপ্রিয়তা আবারও বেড়ে গেছে। তরুণ প্রজন্ম যেমন নতুনভাবে ভিনাইলের দিকে ঝুঁকছে, তেমনি পুরনো ভক্তদের কাছেও এটি ফিরিয়ে আনছে স্মৃতিময় সময়। এছাড়াও জানা গেছে অ্যালবামের ভিনাইল সংস্করণে থাকছে লিমিটেড এডিশন কভার আর বিশেষ প্যাকেজিং, যা সংগ্রাহকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে। সব মিলিয়ে 5 জুন সঙ্গীত জগতে যোগ হতে যাচ্ছে এক অন্যরকম অভিজ্ঞতা। এখন দেখার বিষয় এই ট্র্যাকস ভিনাইল সংস্করণ কতটা সাড়া ফেলতে পারে ভক্তদের মাঝে। কান
ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর বসছে আগামী ১২ই মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। প্রতিবারের মতো এবারও বিশ্বের নামকরা নির্মাতা, অভিনেতা ও প্রযোজকদের পদচারণায় মুখর থাকবে কান শহর। রেড কার্পেটে তারকাদের উপস্থিতি আর প্রিমিয়ার শো নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বিশ্ব সিনেমার সবচেয়ে গ্ল্যামারাস মঞ্চ আবারও প্রস্তুত। শুরু হচ্ছে ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর। আগামী ১২ই মে ফ্রান্সের ক্যানস শহরে ঐতিহ্যবাহী গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পর্দা উঠবে এই মহোৎসবে। বিশ্বের নামকরা চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও তারকারা ইতোমধ্যে এই আয়োজনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। হলিউড, ইউরোপ এবং এশিয়ার বহু প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রিমিয়ার হবে এখানেই, যা নির্ধারণ করে দেয় আগামী দিনের চলচ্চিত্র ট্রেন্ড। বিশেষ করে এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার পালমে ডিওর জয়ের লড়াই থাকে সবার নজরে। এই সম্মান অর্জন মানেই আন্তর্জাতিক অঙ্গনে বিশাল স্বীকৃতি। এবারের আসরে থাকছে নতুন প্রতিবাদের জন্য আলাদা বিভাগ, পাশাপাশি অভিজ্ঞ নির্মাতাদের মাস্টার ক্লাস এবং বিশেষ স্ক্রিনিং, যা চলচ্চিত্র প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে। সব মিলিয়ে ১২ই মে থেকে কয়েকদিনের জন্য পুরো বিশ্বের নজর থাকবে কান শহরের দিকে। এখন দেখার বিষয় কোন চলচ্চিত্র জিতে নেয় সেরার মুকুট, আর কে হন এই আসরের সবচেয়ে বড় চমক। সান্ডারিনা শোবিজ ওয়ার্ল্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরবো আগামী সপ্তাহে নতুন সব গসিপ আর গ্ল্যামার নিয়ে। ভালো থাকুন, বিনোদনে থাকুন।